এই ক্লাসে আলোচনা করব চার্লস ল্যাম্বের লেখা দ্য সুপারঅ্যানুয়েটেড ম্যান নিয়ে। ওয়েস্ট বেঙ্গল স্কুল সার্ভিস কমিশনের আসন্ন এসএলএসটি পরীক্ষায় ক্লাস 11-12 এর ইংলিশ সিলেবাসের মধ্যে যে কয়েকটি এসে বা প্রবন্ধ রয়েছে সেগুলির মধ্যে একটি হলো এই সুপারঅ্যানুয়েটেড ম্যান। তো পরীক্ষার অ্যাডভার্টাইজমেন্ট নোটিফিকেশন সমস্ত কিছু বের হয়ে অলরেডি ফর্ম ফিল আপ স্টার্ট হয়ে গেছে, তাই আশা করি সবাই প্রস্তুতি শুরু করে দিয়েছো। তাই আশা করি সুপারঅ্যানুয়েটেড ম্যান নিয়ে যে ক্লাসগুলি করব সেটি তোমাদের আগামী পরীক্ষার প্রস্তুতিতে খুবই সাহায্য করবে, কারণ সুপারঅ্যানুয়েটেড ম্যান খুবই গুরুত্বপূর্ণ একটি চ্যাপ্টার এবং এতে অনেক কিছু বোঝার রয়েছে। তাই সবাই কনসেন্ট্রেট করে লাইন বাই লাইন এক্সপ্লেনেশনগুলো ভালোভাবে লক্ষ্য করবে। আশা করি সুপারঅ্যানুয়েটেড ম্যানের এই ক্লাসগুলো করার পরে এই চ্যাপ্টারটা নিয়ে তোমাদের আর কোনো অসুবিধে থাকবে না। তো দেখো, সরাসরি লাইন বাই লাইন টেক্সট রিডিং এর আগে আমরা লেখক সম্পর্কে এবং আমাদের যে প্রেজেন্ট টেক্সট দ্য সুপারঅ্যানুয়েটেড ম্যান সম্পর্কে সমস্ত কিছু জেনে নেব, কারণ চার্লস ল্যাম্বের লেখা পড়তে যাওয়ার আগে আমাদেরকে সেই সম্পর্কে, তার ব্যাকগ্রাউন্ডটা সম্পর্কে ধারণা থাকাটা খুবই জরুরি। বিশেষ করে চার্লস ল্যাম্বের ব্যক্তিগত জীবন সম্পর্কে কিছুটা ধারণা থাকা রিডার্সদের খুবই জরুরি, না হলে কিন্তু চার্লস ল্যাম্বের লেখা বুঝতে অসুবিধে হবে। কি বলা হয়েছে? চার্লস ল্যাম্ব ওয়াজ অ্যান ইংলিশ এসেইস্ট, পোয়েট অ্যান্ড অ্যান্টিকুয়ারিয়ান। অ্যান্টিকুয়ারিয়ান মানে হচ্ছে সেই ব্যক্তি যিনি প্রাচীন নিদর্শনের বা প্রাচীন সমস্ত বই বা পাঠ এগুলো সংগ্রহ করা বা বিক্রি করার সাথে যুক্ত। তাহলে চার্লস ল্যাম্ব একাধারে এসেইস্ট ছিলেন, পোয়েটও ছিলেন, কারণ তিনি তার প্রথম জীবনটা অ্যাজ আ পোয়েট শুরু করেছিলেন, কিন্তু পোয়েট হিসেবে তিনি খ্যাতি লাভ করতে পারেননি, তাই তিনি পরবর্তীকালে এসে লেখার দিকে মনোনিবেশ করেন। তিনি ছিলেন এসেইস্ট, পোয়েট এবং অ্যান্টিকুয়ারিয়ান। বেস্ট নোন ফর হিজ এসেস কালেক্টেড আন্ডার দ্য টাইটেল এসেস অফ ইলিয়া। তিনি সব থেকে বেশি পরিচিত ছিলেন তার লেখা এসেস অফ ইলিয়ার জন্য। ফর হিজ চিলড্রেন্স বুক টেলস ফ্রম শেক্সপিয়ার। এছাড়াও তিনি আরো পরিচিত ছিলেন শিশুদের উদ্দেশ্যে তিনি যে বই লিখেছিলেন টেলস ফ্রম শেক্সপিয়ার। এটি তিনি একা লেখেননি, তিনি এবং তেনার বোন মেরি ল্যাম্ব সহযোগে এই টেলস ফ্রম শেক্সপিয়ার লিখেছিলেন। এখানে তিনি এবং তেনার বোন শেক্সপিয়ারের সমস্ত নাটকগুলিকে টেলস আকারে, গল্প আকারে প্রকাশিত করেছিলেন, যেটা বর্তমানে আমাদের ওয়েস্ট বেঙ্গল কাউন্সিল অফ হায়ার সেকেন্ডারি এডুকেশনের যে র্যাপিড রিডার বইটি রয়েছে তার মধ্যে এই টেলস ফ্রম শেক্সপিয়ার থেকে বেশ কিছু নাটক এই টেলস ফ্রম শেক্সপিয়ার থেকে সংযোজিত রয়েছে। তো তিনি বেশিরভাগই সমাদৃত বা পরিচিত হয়েছেন এসেস অফ ইলিয়া এবং তার এই যে লেখা টেলস ফ্রম শেক্সপিয়ারের জন্য। তাহলে ইংরেজি সাহিত্যের রোমান্টিক যুগের একজন নামকরা লেখক ছিলেন চার্লস ল্যাম্ব, কারণ তার টাইম পিরিয়ডটা দেখো 1775। ওনার জন্ম হয়েছিল 1775-এ লন্ডন, ইংল্যান্ডে। এরপরে তিনি 1882 থেকে 89 পর্যন্ত তিনি ক্রাইস্ট হসপিটাল যে স্কুল, এটি একটি চ্যারিটেবল স্কুল, এইখানে তিনি পড়াশুনো করেছিলেন এবং এই স্কুলেই তিনি তার সব থেকে ভালো বন্ধুকে খুঁজে পান। এই স্কুলেই তার সাথে পরিচিত হয় বিখ্যাত কবি স্যামুয়েল টেলর কোলরিচের সাথে এবং দুজনে বন্ধু হয়ে ওঠেন। এই দুজন কবি ছিলেন সমসাময়িক, এরা দুজনেই রোমান্টিক এজের কবি ছিলেন। এখানে রোমান্টিকের অর্থ জানো, রোমান্টিক মানে রোমান্স বা প্রেম ঘটিত কোনো কিছু বিষয় নয়। সেই সময় ইংল্যান্ডে বা ইউরোপ জুড়ে ওই অষ্টাদশ শতাব্দীর শেষ দিকে শিল্প, কলা এবং সাহিত্য জগতে যে এক আলোড়ন শুরু হয়েছিল, বুদ্ধিবৃত্তিক যে আলোড়ন শুরু হয়েছিল, ইন্টেলেকচুয়াল, সেটারই নাম দেওয়া হয়েছিল রোমান্টিসিজম। কারণ একদিকে শিল্প বিপ্লব চলছে আর অন্যদিকে চলছে এনলাইটেনমেন্ট মানে বোধোদয়ের যুগ। তো এই দুয়ের যে মিলিত ফসল, এটাই ইংল্যান্ডের সাহিত্য জীবনে রোমান্টিসিজম নামে আসে এবং এই চার্লস ল্যাম্বও ছিলেন রোমান্টিক যুগের একজন নামকরা লেখক। তো ক্রাইস্ট হসপিটালে পড়াশোনার পরে তিনি আরও একটি জায়গায় পড়াশোনা করেছিলেন 1789 থেকে 92 পর্যন্ত সাউথ সি হাউসে। এই সাউথ সি হাউসে কিন্তু পরবর্তীকালে তিনি খুব কম সময়ের জন্য কাজও করেন, কারণ তিনি 14 বছর বয়সে 14 এই এজে তিনি স্কুল লাইফ ত্যাগ করেন এবং প্রথম তিনি জোসেফ পেস নামে একজন লন্ডনের মার্চেন্ট বা ব্যবসায়ীর কাছে কম সময়ের জন্য কয়েকদিন কাজ করেছিলেন। এরপরে 23 উইকের জন্য তিনি কাজ করেছিলেন সাউথ সি হাউসে 1792-এর ফেব্রুয়ারি মাস পর্যন্ত এবং এই সাউথ সি হাউসের পরেই তিনি ইস্ট ইন্ডিয়া কোম্পানিতে জয়েন করেন অ্যাজ এ ক্লার্ক হিসেবে এবং সেখানেই তিনি 3 ডিকেডস ধরে সার্ভিস করেন এবং জীবনের বেশিরভাগ সময়টাই সেখানে তিনি অতিবাহিত করে সেখান থেকে রিটায়ারমেন্ট নেন। ব্যবসা, হিসাব নিকাশ এসবে কোনো আগ্রহ কখনোই ছিল না চার্লস ল্যাম্বের, কিন্তু কাজ না করলে পেটও চলবে না, তাই কাজ তো অবশ্যই করতে হবে। সেই কারণে তিনি কিন্তু বাধ্য হয়েই এই ইস্ট ইন্ডিয়া কোম্পানিতে কাজ করেছিলেন। কবির ব্যক্তিগত জীবন সম্পর্কে বললে বলা যায়
হয় 1796 এই বছরটা চার্লস ল্যাম্বের জীবনে বজ্রাঘাত নিয়ে আসে। তার দিদি মেরি ল্যাম্ব, যিনি কিনা মেন্টাল ইলনেসে ভুগছিলেন, তিনি ছুরি দিয়ে মায়ের হত্যা করেন এবং বাবাকে আঘাত করেন। চার্লস ল্যাম্ব যখন কাজ থেকে ফিরে এই অবস্থা দেখেন, তিনি দিদিকে বাঁচানোর জন্য ছুরিটা নিজের হাতে নিয়ে নেন এবং বিচার ব্যবস্থায় মেরির অসুস্থতা প্রমাণিত হলে তিনি মেরিকে পাগলাগারদে রাখেননি, বরং নিজের দায়িত্বে সারা জীবন আগলে রাখার সিদ্ধান্ত নিয়েছিলেন। ফলে তার ওপরে, তার মাথায় অনেক বড় দায়িত্ব চেপে বসেছিল। কিন্তু এই সমস্ত কিছুর পরেও চার্লস ল্যাম্ব হাল ছেড়ে দেননি। তিনি জানতেন তার মাথায় অনেক বড় দায়িত্ব, তাই তাকে কাজ করে যেতেই হবে, কারণ তার দিদির সমস্ত দেখভাল তাকে চালাতে হবে। কিন্তু এই সমস্ত কিছুর মধ্যেও তিনি লেখালেখি ছাড়েননি। 1796 থেকে 1797 এর মধ্যে কোলরিজের বিখ্যাত যে ম্যাগাজিন দ্য ওয়াচম্যানে তিনি অনেক কবিতাও প্রকাশ করেন এবং তার পরবর্তী কিছু বছরেও তিনি আরও কিছু লেখালেখি করেন, যেমন রোজামান্ড গ্রে, টেলস ফ্রম শেক্সপিয়ার এটসেট্রা। কিন্তু ল্যাম্বকে সব থেকে বড় খ্যাতি যে এনে দিয়েছিল সেটা হচ্ছে এসএস অফ এলিয়া। এখানে এলিয়া নামটা হচ্ছে ল্যাম্বের ছদ্মনাম। চার্লস ল্যাম্ব এবং তার দাদা জন ল্যাম্ব সাউথ সি হাউসে যখন কাজ করত, তো তার দাদার সাথে একজন ইটালিয়ান মহিলা কাজ করত, মানে তার দাদার একজন কলিগ ছিলেন এলিয়া নামে। তো এই নামটি পরবর্তীকালে তিনি বেছে নেন তার পেন নেম বা সিউডোনেম হিসেবে, ছদ্মনাম হিসেবে, এবং এই নামেই তিনি এই এসেস অফ এলিয়া লন্ডন ম্যাগাজিনে প্রকাশিত করেন। তিনি 1820 সালে এই এসেগুলি লেখা শুরু করেন এবং এগুলিকে পার্ট পার্ট করে লন্ডন ম্যাগাজিনে প্রকাশিত করেন। এরপরে 1823 সালে সমস্ত এসেগুলিকে একত্রিত করে তিনি এসেস অফ এলিয়া একটি বই আকারে প্রকাশিত করেন এবং তারও পরবর্তীকালে 1833 সালে এই এসেস অফ এলিয়ার যে সেকেন্ড বা লাস্ট পার্টটি সেটি প্রকাশিত হয়। এটার নাম হয় দ্য লাস্ট এসেস অফ এলিয়া। আমাদের এই প্রেজেন্ট টেক্সট দ্য সুপার অ্যানুয়েটেড ম্যানও এই এসেস অফ এলিয়ার যে লাস্ট পার্ট দ্য লাস্ট এসেস অফ এলিয়া 1833 এতেই প্রকাশিত হয়েছিল। কারণ এই সুপার অ্যানুয়েটেড ম্যান তিনি লিখেছিলেন 1825 সালে ইস্ট ইন্ডিয়া কোম্পানি থেকে রিটায়ার হওয়ার পরে। তিনি যখন ইস্ট ইন্ডিয়া কোম্পানি থেকে 33 বছরের একটা সার্ভিস শেষ করার পরে পেনশন নিয়ে রিটায়ারমেন্ট গ্রহণ করেন, তখন তিনি এই সুপার অ্যানুয়েটেড ম্যান লিখেছিলেন। তাই এটা প্রকাশিত হয়েছিল ভলিউম 2-তে। এসেস অফ এলিয়ার যে ভলিউম 2 বা লাস্ট এসেস অফ এলিয়া 1833 সেটাতে প্রকাশিত হয়েছিল। তো ল্যাম্ব 1825 সালে যখন চাকরি থেকে অবসর নিলেন, তখন তার সঞ্চয় খুব একটা বেশি ছিল না, অতএব তিনি একদম অথই জলে পড়লেন। এদিকে দিদির পাগলামিটাও অনেক বেড়ে যাচ্ছে দিন দিন, তাই নিজেকে তিনি অনেকটা অসহায়, নিঃসঙ্গ অনুভব করেছিলেন। তিনি কোনো দিক দিশা খুঁজে পাচ্ছিলেন না এবং বলা হয় যে এই সমস্ত কষ্টের অনুভূতিগুলোকে ভুলে থাকার জন্য তিনি মদেও ডুবে গিয়েছিলেন। এরপরে 1834 সালে জুলাই মাসে তার যে পরম বন্ধু এসটি কোলরিজ তিনি মারা যান। ফলে চার্লস ল্যাম্ব আরোই ভেঙে পড়েন, কারণ কোলরিজ ছিলেন তার সব থেকে প্রিয় বন্ধু। তো প্রিয় বন্ধুর মৃত্যুর পরে বেঁচে থাকার ইচ্ছেটাই তার আরোই চলে যায়। তাই শেষমেশ একই বছর মানে 1834 সালে 27শে ডিসেম্বর অ্যারিসিপেলাস নামক এক ধরনের স্কিন ডিজিজে আক্রান্ত হয়ে চার্লস ল্যাম্বও কিন্তু পরলোক গমন করেন। তো দেখতে পেলাম চার্লস ল্যাম্বের যে এন্টায়ার যে লাইফ, তার ওয়ার্ক, তার প্রফেশনাল লাইফ, তার পার্সোনাল লাইফ, এই সমস্ত মিলিয়ে দেখতে পেলাম ল্যাম্ব ছিলেন কিন্তু চিরদুখী। মানে তিনি জীবনটাকে যেভাবে চেয়েছিলেন সেভাবে কখনোই কিন্তু পাননি। পার্সোনালি মানে ব্যক্তিগতভাবে এবং প্রফেশনালি পেশাগতভাবে দুভাবেই কিন্তু কোনোভাবে তিনি পাননি। তাই তিনি নিজের অনুভূতিগুলোকে এই সাহিত্যের মাধ্যমে ব্যক্ত করতে চেয়েছিলেন। তাই আমরা তার লেখাতে তার ব্যক্তিগত জীবনের যে ছাপ, তার এই যে জরাজীর্ণ অবস্থা, সেটা কিন্তু প্রকট হয়েছে, সেটা আমরা দেখতে পাই। এরপরে আমাদের যে প্রেজেন্ট টেক্সট সুপার অ্যানুয়েটেড ম্যান সম্পর্কে কিছু জানবো। তো এই যে সুপার অ্যানুয়েটেড ম্যান, এটা হচ্ছে ল্যাম্বের একটা মাস্টারপিস। এটাকে ইন্ট্রোস্পেক্টিভ প্রোজও বলা চলে। ইন্ট্রোস্পেকশন মানে অন্তর্দর্শন এবং প্রোজ গদ্যাংশ, মানে এই গদ্যাংশে আমরা দেখতে পাই তিনি ইন্ট্রোস্পেক্ট করেছেন এবং এই এসেটা পার্সোনাল হিস্ট্রি এবং ইউনিভার্সাল ট্রুথের একটা সংমিশ্রণ। মানে ব্যক্তিগত তার যে জীবনের ইতিহাস এবং সার্বজনীন যে সত্য, সেই দুটো যেন একসাথে মিলে গেছে। মানে ল্যাম্ব এখানে তার নিজের জীবনের যে অভিজ্ঞতাগুলি সেগুলি ব্যক্ত করেছেন, কিন্তু আমরা রিডার্সরা সেটার সাথে নিজেদেরকে যেন একত্রিত করতে পারছি। আমরা সবাই যারা এই ধরনের সিচুয়েশনের মধ্যে দিয়ে গিয়েছি, আমরা যেন তার লেখার মাধ্যমে নিজেদেরকে
তার একই জায়গায় খুঁজে পাচ্ছি, মানে তার লেখার মাধ্যমে নিজেদের জীবনেও যে ওই একই জিনিস ফেস করেছি সেটাও যেন আমরা বুঝতে পারছি। এই এসেতে তিনি তার ইস্ট ইন্ডিয়া কোম্পানিতে চাকরি জীবনের যে অভিজ্ঞতা এবং তারপরে যে রিটায়ারমেন্ট, লং টার্ম একটা জব করার পরে যে রিটায়ারমেন্ট, সেই সমস্ত কিছুর অভিজ্ঞতা বা সেই সমস্ত কিছুর অনুভূতি তিনি ব্যক্ত করেছেন। এটা ডিপলি পার্সোনাল এবং রিফ্লেক্টিভ, এবং এটা একটা পারফেক্ট ব্লেন্ডিং অফ হিউমার, মেলানকোলি অ্যান্ড ফিলোসফিক্যাল অবজারভেশন। মানে হাস্যরস রয়েছে এতে, মেলানকোলি বিষণ্ণতা রয়েছে এবং দার্শনিক পর্যবেক্ষণও রয়েছে। তাহলে তার লেখার মাধ্যমে আমরা এই সমস্ত কিছুই পাবো। এই এসেটি প্রথম প্রকাশিত হয়েছিল 1825-এ লন্ডন ম্যাগাজিনে। দেখো 1825-এ তিনি লিখেছিলেন এবং লন্ডন ম্যাগাজিনে পাট পাট করে ম্যাগাজিনে তিনি প্রথমে তিনার সমস্ত লেখাগুলো প্রকাশিত করেন। পরবর্তীকালে সেই লেখাগুলিকে একত্রিত করে অন্য কোনো সংকলনে আবার প্রকাশ করেন। তাই প্রথম এটি প্রকাশিত হয়েছিল 1825-এ লন্ডন ম্যাগাজিনে। পরবর্তীকালে উনি লাস্ট ভলিউমে এটাকে প্রকাশিত করেন। জনরা এটা পার্সোনাল এসে, আর এটা অবশ্যই অটোবায়োগ্রাফিক্যাল টোন রয়েছে এতে, কারণ তিনি ব্যক্তিগত জীবনের যে স্মৃতি সেগুলোই এখানে রোমন্থন করেছেন এবং সেই অভিজ্ঞতাগুলোই এখানে শেয়ার করেছেন। তাই এটা অটোবায়োগ্রাফিক্যাল এবং রিফ্লেক্টিভ এসে। ব্যাকগ্রাউন্ড কি না, ল্যাম্ব এই এসেটা লিখেছিলেন ড্রয়িং ফ্রম হিজ ওন এক্সপিরিয়েন্স, তার নিজের যে অভিজ্ঞতা আফটার রিটায়ারিং ফ্রম হিজ জব অ্যাজ আ ক্লার্ক। ইস্ট ইন্ডিয়া কোম্পানিতে তিনি একটা ক্লার্কের পোস্টে কাজ করতেন এবং সেই কোম্পানি থেকে রিটায়ারমেন্ট নেওয়ার পরে তিনি তার যে অভিজ্ঞতা সেটাই এই এসেতে তিনি ব্যক্ত করেছেন। সেখানে তিনি দীর্ঘ 33 বছর কাজ করেছিলেন এবং একটা পেনশন নিয়ে 1825-এ তিনি সেখান থেকে রিটায়ার করেন। সুপার অ্যানুয়েটেড কথাটির অর্থ হচ্ছে রিটায়ার ডিউ টু এজ অর ইনফার্মিটি, মানে বয়স হয়ে গেলে কোনো কোনো মানুষের কর্মজীবনের যে টাইম পিরিয়ড সেটা শেষ না হলেও অনেক সময় বয়সের ভারে বা অন্যান্য কারণে অনেককে নির্দিষ্ট অ্যামাউন্ট পেনশনের দ্বারা তাকে অবসর নিয়ে নিতে বলা হয়। তো সেই যে প্রি ম্যাচিওর রিটায়ারমেন্ট স্টেজ সেটাই হচ্ছে সুপার অ্যানুয়েশন, এবং এখানে সেই ব্যক্তিটাকে বলা হচ্ছে সুপার অ্যানুয়েটেড ম্যান, মানে যিনি কিনা সময়ের আগেই রিটায়ারমেন্ট নিয়ে নিয়েছেন পেনশনের ওপরে। তো এই এসেতে আমরা দেখতে পাই তিনি তার থটস, ফিলিংস এবং ইনার যে ট্রান্সফরমেশন অ্যাজ হি শিফটস ফ্রম দ্য লাইফ অফ রুটিন অ্যান্ড অফিস ড্রুটগারি টু ওয়ান অফ আনএক্সপেক্টেড ফ্রিডম। তাহলে অফিসের যে ওই গোলামি সুলভ কাজ, ওই যে বোরিং দীর্ঘ মোনোটোনাস কাজ, সেটা থেকে তিনি যখন ছাড়া পেয়ে গেলেন বা স্বাধীনতা পেয়ে গেলেন, সেই আনএক্সপেক্টেড ফ্রিডমটা, এই যে ট্রান্সফরমেশনটা, সেটারই তিনি অভিজ্ঞতা ব্যক্ত করেছেন তার এই লেখাতে। বোঝা গেছে? পাবলিকেশন বলেছিলাম লন্ডন ম্যাগাজিনে প্রথম 1825-এ প্রকাশিত হয় এবং পরবর্তীকালে এসেস অফ ইলিয়াতে এটা সংযোজিত হয়। এবং টোন কি, এই এসের টোন হচ্ছে রিফ্লেক্টিভ এবং নস্টালজিক, অবশ্যই মেলানকোলিকও, এবং ল্যাম্ব আয়রনিরও প্রয়োগ করেছেন। এই এসের স্টাইল কেমন? ল্যাম্বের লেখার স্টাইল হচ্ছে কনভারসেশনাল অ্যান্ড ইন্টিমেট, মানে তিনি যেন ডায়েরি স্টাইলে লিখেছেন, মানে খুবই পার্সোনাল, ব্যক্তিগতভাবে যেন কোনো ক্লোজ ফ্রেন্ডকে লিখছি এমন স্টাইলে তিনি এই লেখাটা লিখেছেন। এছাড়াও এটা রিচ ইন হিউমার, অ্যানেকডটস অ্যান্ড লিটারারি অ্যালিউশনস। এখানে লিটারারি অ্যালিউশনস রয়েছে, অ্যানেকডট মানে উপাখ্যান রয়েছে, গল্প কাহিনীও রয়েছে, যেগুলো কিনা ক্যারেক্টারাইজড বাই লং ফ্লোয়িং সেন্টেন্সেস। এছাড়া এখানে আমরা দেখতে পাচ্ছি ব্লেন্ড অফ সেন্টিমেন্টালিটি অ্যান্ড উইট। সেন্টিমেন্টালিটি সহানুভূতিশীলতা এবং বুদ্ধিমত্তার একটা মিশ্রণ আমরা দেখতে পাচ্ছি। তিনি আর্কাইক ওয়ার্ডস ইউজ করেছেন এবং ফ্রেজেস ইউজ করেছেন অনেক নস্টালজিক সমস্ত ফিলিংসগুলো বোঝাতে। আমরা অনেক আর্কাইক ওয়ার্ড পাবো এখানে, দাই, দাও, এই সমস্ত ওয়ার্ডগুলি পাবো। এছাড়াও ল্যাম্ব অনেক ল্যাটিন ফ্রেজ ইউজ করেছেন তার এই এসেস অফ ইলিয়াতে, এবং সুপার অ্যানুয়েটেড ম্যানও যেহেতু এর আন্ডারে পড়ছে তাই এতেও আমরা অনেক ল্যাটিন ফ্রেজ দেখতে পাবো। এছাড়াও ল্যাম্বের লেখার স্টাইলে দেখতে পাবো সেলফ ডিপ্রিকেটিং হিউমার অ্যান্ড রিফ্লেক্টিভ ইনসাইট। সেলফ ডিপ্রিকেটিং হিউমার হচ্ছে আত্মহ্রাসকারী রসবোধ, মানে হিউমার তিনি ইউজ করেছেন বাট সেই হিউমারটাকে তিনি যেন একটু বিলোভাবে প্রেজেন্ট করেছেন, বিলো দ্য ক্যাটেগরি প্রেজেন্ট করেছেন, মানে আয়রনিক ওয়েতে তিনি প্রেজেন্ট করেছেন। এই সমস্ত কিছুই আমরা তার এই লেখার মাধ্যমে দেখতে পাবো। এই এসের বা প্রবন্ধের থিম বা বিষয়বস্তু কি? থিম বা বিষয়বস্তু সম্পর্কে বলতে গেলে বলা যেতে পারে এই এসের থিম বা বিষয়বস্তু হলো ফ্রিডম ভার্সেস রুটিন, মানে স্বাধীনতা বা মুক্তি, ভার্সেস রুটিন মানে নিত্যকর্ম যেটা,
কারণ এখানে ল্যাম্ব দেখিয়েছেন ল্যাম্ব রিফ্লেক্টস অন দ্য বন্ডেজ অফ রেগুলার ওয়ার্ক অ্যান্ড দ্য লিবারেটিং ফিলিং অফ রিটায়ারমেন্ট। কারণ প্রত্যেক দিনের কাজের যে বন্ডেজ বাধ্যবাধকতা সেটার মধ্যেই যে কাজ করতে হয় এবং রিটায়ারমেন্টের পরের যে স্বাধীনতা, এই দুটোর মধ্যে যে ডিফারেন্স পার্থক্য যেটা তিনি অনুভব করেছিলেন, যেটা তিনি অভিজ্ঞতা লাভ করেছিলেন, সেটা তিনি এখানে ফুটিয়ে তুলেছেন। যে তিনি যখন ওই প্রফেশনে যুক্ত ছিলেন, ইস্ট ইন্ডিয়া কোম্পানিতে যখন ক্লার্কের কাজটা করছিলেন, অনিচ্ছা সহকারেও তাকে বাধ্য হতে হতো সেই কাজটা করতে। তিনি কোনো ছুটি, অবকাশ, কোনো ভ্যাকেশন কোনো কিছুই পেতেন না, তাই জীবনের কোনো স্বাদই তিনি পেতেন না। তাই সেটা থেকে তিনি যখন মুক্তি পেয়েছিলেন, মানে আফটার রিটায়ারমেন্ট, তার কি অভিজ্ঞতা এবং সেটাতে থাকাকালীন তার কি অভিজ্ঞতা, সমস্ত কিছুই তিনি এই প্রবন্ধে শেয়ার করেছেন। এছাড়াও এই এসের থিম বলতে গেলে বলা যেতে পারে টাইম অ্যান্ড মেমোরি, সময় এবং স্মৃতি, হিউম্যান নেচার এবং রিটায়ারমেন্ট অ্যান্ড আইডেন্টিটি। টাইম অ্যান্ড মেমোরি বলতে তিনি এখানে বোঝাতে চেয়েছেন হি কন্ট্রাস্ট পাস্ট রুটগারি উইথ প্রেজেন্ট পিস। রুটগারি মানে কি? পরিশ্রম, গোলামি করা। তাহলে অতীতের ওই যে গোলামিটা এবং বর্তমানে, মানে তিনি এখন তো রিটায়ারমেন্ট নিয়েছেন, তো বর্তমান সময়ে তিনি অনেকটা শান্তি অনুভব করছেন, অনেকটা মুক্ত ফ্রিডম পেয়েছেন যেন তিনি এইভাবে অনুভব করছেন। তো সেই পাস্টের যে রুটগারি বা গোলামি বা পরিশ্রম এবং বর্তমানের যে শান্তি, এই দুটোর মধ্যে যে বৈপরীত্য, এটাও দেখা গেছে তার এই এসেতে। কারণ তিনি এই দুটোকেই ডিসকাস করেছিলেন। রিভিলিং হাউ টাইম অল্টার্স পারসেপশন, তিনি এখানে প্রকাশ করেছেন কিভাবে সময় চেঞ্জ করে দেয় পারসেপশন, মানে ধারণা, সময় কিভাবে ধারণা চেঞ্জ করে দেয়। এছাড়াও হিউম্যান নেচার। হিউম্যান নেচার কি? দ্য এসে এক্সপ্লোরস হাউ পিপল অ্যাডজাস্ট টু চেঞ্জ, স্পেশালি মেজর লাইফ ট্রানজিশন, কিভাবে মানুষ পরিবর্তনের সাথে নিজেকে অ্যাডজাস্ট করিয়ে নেয়, পরিবর্তনের সাথে অ্যাডজাস্ট হয়ে যায়। বিশেষ করে জীবনে কোনো মেজর লাইফ ট্রানজিশন, মানে জীবনের কোনো খুব বড় পরিবর্তন এলে মানুষ কিভাবে সেই পরিবর্তনের সাথে ধীরে ধীরে অ্যাকাস্টমড হয়ে যায়, অভ্যস্ত হয়ে যায়, অ্যাডজাস্ট করে নেয় সেই পরিবর্তনের সাথে, সেটাও দেখানো হয়েছে। কারণ উনার জীবনেও একটা খুব বড় পরিবর্তন এসেছিল। যেই বয়সটা তার কাছে স্কুল লাইফ এনজয় করার মতো ছিল, ভ্যাকেশন এনজয় করার মতো ছিল, সেই বয়সটা তিনি সেই সমস্ত এনজয়মেন্ট করতে পারেননি, সেই সমস্ত এনজয়মেন্ট পাননি। তাকে অনেক দায়িত্ব কাঁধে তুলে কাজে যোগদান করতে হয়েছিল। তাই সেই শৈশব যৌবনের কোনো রকম আনন্দই তিনি উপভোগ করতে পারেননি। তার জীবনে খুব একটা বড় পরিবর্তন চলে এসেছিল, বাকিদের মতো তার জীবন ছিল না, কিন্তু তারপরেও সেই জীবনের সাথে তিনি নিজেকে অ্যাডজাস্ট করিয়ে নিয়েছেন। তাই এখানে বলা হয়েছে হিউম্যান নেচার, যে মানুষের স্বাভাবিক প্রবৃত্তিই সেটা। মানুষ কোনো কিছুতেই প্রথমে অ্যাকাস্টমড হয় না, কিন্তু ধীরে ধীরে ট্রানজিশন যত বড়ই হোক না কেন, মানুষ সেটার সাথে অ্যাডজাস্ট করে নেয় নিজেকে। এটাই মানুষের নেচার বা প্রকৃতি বা চরিত্র। রিটায়ারমেন্ট অ্যান্ড আইডেন্টিটি। এছাড়াও এই এসের বিষয়বস্তু হিসেবে রিটায়ারমেন্ট এবং আইডেন্টিটিও আমরা দেখতে পাই। কোয়েশ্চেন্স হাউ ওয়ান্স আইডেন্টিটি শিফটস হোয়েন নো লঙ্গার টাইড টু আ প্রফেশন। এই এসের মাধ্যমে আমরা দেখতে পাই যে কেউ যখন তার সেই প্রফেশনে যুক্ত না থাকে, মানে যুক্ত থাকে না, তখন কিভাবে তার ব্যক্তিত্ব চেঞ্জ হয়ে যায়। মানে যখন সেই প্রফেশনে থাকে তখন তার আইডেন্টিটি কীরকম হয় এবং তারপরে তার আইডেন্টিটি কীরকম হয় আফটার রিটায়ারমেন্ট, যখন সেই প্রফেশনে সে যুক্ত থাকে না, তখন তার আইডেন্টিটি ঠিক কোন জায়গায় গিয়ে দাঁড়ায়, সেটাও আমরা এই এসের মাধ্যমে দেখতে পাবো। কারণ চার্লস ল্যাম্ব দেখিয়েছেন তিনি যখন কাজে যুক্ত ছিলেন এবং তিনি যখন রিটায়ারমেন্ট নিয়ে নেন, এই দুই সময়েই তার যে ব্যক্তিত্ব, রিটায়ারমেন্টের পরে যে আইডেন্টিটি, সেই জায়গাতে সেটা কীরকম তার অভিজ্ঞতাও তিনি কিন্তু এই এসেতে শেয়ার করেছেন। বোঝা গেল? তাহলে মেনলি এখানে দেখা গেল চার্লস ল্যাম্ব ইস্ট ইন্ডিয়া কোম্পানিতে ক্লার্কের পোস্টে যখন তিনি কাজ করছিলেন, সেই যে বাধ্যবাধকতাময় জীবন, যেখানে কোনো রকম বিনোদনের কোনো সুযোগ ছিল না, গতানুগতিক একটা কাজ যেটাকে তিনি একদমই অপছন্দ করতেন, খুবই বিরক্ত হয়ে উঠেছিলেন, সেই সময়ের অভিজ্ঞতা এবং তারপরে রিটায়ারমেন্ট নিয়ে নেওয়ার পরে সেই যে মুক্তির অভিজ্ঞতা, এই দুটোর ওপরেই মূলত তিনি ফোকাস করে এই এসেটি লিখেছেন। বোঝা গেল? তো আশা করছি চার্লস ল্যাম্ব সম্পর্কে, মানে ওনার ব্যক্তিগত এবং প্রফেশনাল লাইফ সম্পর্কে এবং এই এসের ব্যাকগ্রাউন্ড সম্পর্কে তোমাদের আইডিয়া ক্লিয়ার হয়েছে। তো চলো এবারে সরাসরি টেক্সটে চলে যাই। দ্য সুপার অ্যানুয়েটেড ম্যান। দেখো, মূল টেক্সট শুরু হওয়ার আগে এখানে আমরা প্রথমেই দুটো লাইন দেখতে পাচ্ছি। সেরা টামেন রেসপেক্টস ইট লিবার্টাস ভার্জিল, আর একটা আ ক্লার্ক আই ওয়াজ ইন লন্ডন গে ও ক্যাফি। এই দুটো লাইন
এটা আমরা টেক্সটের শুরুতেই দেখতে পাচ্ছি। তো এই যে দুটো লাইন যেগুলো টেক্সটের প্রথমেই দেওয়া আছে টেক্সটকে ইন্ট্রোডিউস করার জন্য, এগুলোকে বলে এপিগ্রাফ। এবার এই এপিগ্রাফ কি জিনিস? এপিগ্রাফ হলো মূল টেক্সট শুরু হওয়ার আগে সেই টেক্সটের সমস্ত বিষয়বস্তুকে সংক্ষেপে কোনো লাইন বা ফ্রেজের মাধ্যমে যদি তুলে ধরা হয় সেটাকেই বলছে এপিগ্রাফ। এই এপিগ্রাফের কিন্তু মূল টেক্সটের সাথে কোনো সম্পর্ক থাকবে না। এই এপিগ্রাফ অন্য যে কোনো লেখা থেকে নেওয়া যেতে পারে, তবে এই এপিগ্রাফ বেশি বড় হবে না, খুব জোর 1-2 লাইনের মধ্যে বা কয়েকটি ফ্রেজের মধ্যেই সীমাবদ্ধ থাকবে এবং এটির দ্বারা মূল যে টেক্সট তার যে বিষয়বস্তু বা সারাংশ সেটা কিন্তু এই এপিগ্রাফের মাধ্যমে বলা থাকবে বা ব্যক্ত করা থাকবে। বোঝা গেছে? An epigraph is a short quotation, phrase or poem that is placed at the beginning of a document, book, chapter or section. It often serves a thematic or stylistic purpose helping to. তাহলে এপিগ্রাফ হচ্ছে একটা শর্ট কোটেশন বা ফ্রেজ যেটা কিনা যে কোনো লেখা, সে পোম হতে পারে, প্রোজ হতে পারে, শুরুর আগে দেওয়া থাকবে। এটা যে কোনো বই থেকে, যে কোনো চ্যাপ্টার থেকে, যে কোনো অথারের যে কোনো লেখা থেকে তুলে দেওয়া থাকতে পারে এবং এটার মাধ্যমে মূল টেক্সটের যে মূল বিষয়বস্তু সেটা রিপ্রেজেন্ট করা থাকবে। এটা একটা ধারণা দেবে যে টেক্সটটি কি সম্পর্কে, টেক্সটের সেন্ট্রাল থিমটাকে এটা হাইলাইট করবে এবং এই লেখাটির সাথে অন্য লেখার যে সম্পর্ক সেটি যে এপিগ্রাফটা ইউজ করা হবে সেই লেখাটা অন্য কোনো কবির বা অন্য কোনো রাইটিং থেকে নেওয়া, তাহলে এর সাথে ওর যে মিল আছে সেটিও কিন্তু এটা দেখাবে। এছাড়াও এপিগ্রাফ অফার ইনসাইট অর প্রভোক থট ইন দ্য রিডার। এই এপিগ্রাফের মাধ্যমে রিডার্সরা আগত যে টেক্সট সেটা সম্পর্কে একটা ধারণা পাবে, সেটা কি সম্পর্কে সেটা তারা চিন্তা করতে পারবে। আর যেটা বলেছিলাম, এই এপিগ্রাফ কখনো মূল টেক্সটের পার্ট হবে না, বরং মূল টেক্সট সম্পর্কে এটা একটা পূর্বাভাস দেবে। তো আশা করি এপিগ্রাফ কি সেটা বোঝা গিয়েছে। তাহলে এই টেক্সটে আমরা এই যে দুটো লাইন পেলাম, এই দুটো লাইনকে বলবো এপিগ্রাফ। তো এখানে এই যে প্রথম লাইনটা, সেরা টামেন রেসপেক্টস ইট লিবার্টাস, এটা হচ্ছে একটা এপিগ্রাফ যেটা কিনা ভার্জিলের এক্লগস থেকে নেওয়া হয়েছে। এই যে এখানে বলা রয়েছে, দ্য ফ্রেজ ইজ এ ভ্যারিয়েশন অফ আ লাইন অফ ভার্জিলস এক্লগস হুইচ ইজ। তাহলে ভার্জিলের এক্লগের একটি লাইন ছিল যেটা থেকে আমাদের এই ফ্রেজটা নেওয়া হয়েছে। কি সেই লাইনটা? লিবার্টাস কোয়া সেরা টামেন রেসপেক্টস ইট ইনারটাম। দেখো প্রকৃত উচ্চারণটা এইরকম হয়তো নয়, ল্যাটিনে অন্য রকম, যাই হোক এখানে আমরা এইরকমই উচ্চারণ করলাম, যেটার মানে হচ্ছে লিবার্টি হুইচ দো লেট লুকড আপন মি ইনার্ট। মানে এটা একটা ল্যাটিন মোটো যেটার মিনিং হচ্ছে লিবার্টি ইভেন ইফ ডিলেড, মানে লিবার্টি যদিও এটা দেরি করে এসেছে তবুও আমার কাছে এসেছে। দিস লাইন এক্সপ্রেসেস দ্য আইডিয়া দ্যাট ফ্রিডম দো ডিলেড হ্যাজ কাম টু দ্য স্পিকার, যে স্বাধীনতা যদিও দেরিতে এসেছে তবুও শেষ পর্যন্ত স্পিকারের কাছে, মানে যিনি এটা বলছেন তার কাছে এসে। তাহলে এই এসেটা কে লিখেছেন? চার্লস ল্যাম্ব লিখেছেন। তাহলে চার্লস ল্যাম্ব এখানে বোঝাতে চাইছেন এটার দ্বারা যে স্বাধীনতা তুমি যদিও আমার কাছে দেরিতে পৌঁছেছো, মানে তুমি ভুলেই গিয়েছিলে যে আমি একটি মানুষ পৃথিবীতে আছি, তুমি আমার কাছে দেরিতে হলেও এসেছো, এটাই তিনি বোঝাতে চাইছেন। ইট এমফাসাইজেস দ্য আইডিয়া দ্যাট ফ্রিডম অর লিবারেশন মে বি ডিলেড বাট ইভেনচুয়ালি অ্যারাইভস, এবং এটা এই কথাটাকেও আরো জোর দিয়ে বোঝায় যে লিবারেশন বা স্বাধীনতা বা ফ্রিডম এটা দেরি হলেও শেষমেশ এসে পৌঁছেছে, মানে দেরি হলেও স্বাধীনতা পেয়েছেন চার্লস ল্যাম্ব, এটাই তিনি বোঝাতে চেয়েছেন। আফটার আ পিরিয়ড অফ ওয়েটিং অর স্ট্রাগল, অনেক সময়ের অপেক্ষা বা সংঘর্ষ করার পরে তিনি যে ফ্রিডম পেয়েছেন এটাই তিনি বোঝাতে চেয়েছেন ভার্জিলের এই কোটেশনটির দ্বারা। দ্বিতীয় যে এপিগ্রাফটি রয়েছে সেটা হলো, আ ক্লার্ক আই ওয়াজ ইন লন্ডন গে ও কাফি। ও কাফির লেখা এই যে লাইনটি, আ ক্লার্ক আই ওয়াজ ইন লন্ডন গে, দেখো এই লাইনটির যে মূল সোর্স সেটা সম্পর্কে একটু ধোঁয়াশা আছে। বলা হয় এটা হয়তো একটা গান যেটা কিনা দ্য মেয়র অফ গ্যারেট বাই জন ও ক্যাফি সেখান থেকে নেওয়া, বা এটা হতে পারে আরো একটা গান যেটা জর্জ কোলম্যান দ্য ইয়াঙ্গার্সের ইঙ্কল অ্যান্ড ইয়ারিকো নামে যে প্লে 1787-এ, সেই প্লের যে একটা সং সেইখান থেকেও এই লাইনটি নেওয়া হতে পারে। তো যাই হোক, এই লাইনটি প্রকৃতপক্ষে একটা আইরনিক লাইন, কারণ এখানে গে মানে হচ্ছে কেয়ার ফ্রি বা লাইট হার্টেড, কিন্তু এই গে কথাটা
এখানে চার্লস ল্যাম্ব কন্ট্রাস্ট বৈপরীত্য বোঝাতে বুঝিয়েছেন কিসের? টু দ্য রিয়ালিটি অফ ল্যাম্বস লাইফ অ্যাজ আ ক্লার্ক অ্যাজ হি স্পেন্ট মেনি ইয়ার্স ইন এ টিডিয়াস অ্যান্ড ডিমান্ডিং জব অ্যাট ইস্ট ইন্ডিয়া কোম্পানি ফার ফ্রম গে অ্যান্ড কেয়ার ফ্রি। তাহলে ইস্ট ইন্ডিয়া কোম্পানিতে যে তিনি বিরক্তিকর একঘেয়েমি সেই গোলামি খাটার মতো যে কাজটি করে এসেছেন তার যে অভিজ্ঞতা, তার সাথে এই যে গে কথাটি, এই যে এখানে বলা হয়েছে আ ক্লার্ক আই ওয়াজ ইন লন্ডন গে, মানে লেখক চার্লস ল্যাম্বো একটা ক্লার্ক ছিলেন এবং তিনি ইস্ট ইন্ডিয়া কোম্পানিতে ক্লার্ক ছিলেন এবং তার এই যে ক্লার্কের জীবনটা এটা এতটাই একঘেয়েমি, মোনোটোনাস, বোরিং এবং এতটাই এটা চাপের ছিল যে তিনি কখনোই সেটাতে আনন্দ উপভোগ করেননি, তিনি বাধ্য হয়েছেন ওই কাজটা করাতে। কিন্তু এখানে গে মানে কি? কেয়ার ফ্রি, লাইট হার্টেড। তাহলে গে কথাটার দ্বারা তিনি এখানে কিন্তু অন্য কিছুই ব্যক্ত করতে চাইছেন আয়রনিক্যালি। তার যে কর্মজীবন সেই টেডিয়াস ডিমান্ডিং কর্মজীবনের সাথে তিনি কিন্তু এই গে কথাটি কন্ট্রাস্ট অর্থে বুঝিয়েছেন। তার কর্মজীবন মোটেও এরকম কেয়ার ফ্রি ছিল না, গে ছিল না, সেটা ছিল বন্দি দশার মতো। তাই তিনি এখানে গে কথাটা কন্ট্রাস্ট অর্থে ironically প্রয়োগ করেছেন। Lamb uses the line to introduce his essay which explores his own experience of working as a clerk longing for retirement. Lamb এই এসেতে তিনি তার যে অভিজ্ঞতা ইস্ট ইন্ডিয়া কোম্পানিতে অ্যাজ এ ক্লার্ক হিসেবে তার যে অভিজ্ঞতা এবং তার যে রিটায়ারমেন্টের যে দীর্ঘ প্রতীক্ষা এটা নিয়ে তিনি আলোচনা করেছেন। ইস্ট ইন্ডিয়া কোম্পানিতে কর্মচারী থাকাকালীন কেমন অনুভূতি হয়েছিল তার, সেই কঠোর পরিশ্রম থেকে মুক্তি পেতে তিনি কেমন ভাবে চেয়েছিলেন, অবশেষে তিনি কিভাবে তার স্বাধীনতা খুঁজে পেয়েছিলেন এবং ফার্মের অংশীদাররা কতটা উদার ছিল তার বিস্তারিত বর্ণনা তিনি কিন্তু এই এসেটাতে দিয়েছেন। বোঝা গেল? তাহলে প্রথমটাতে তিনি লিবার্টি, স্বাধীনতার কথা বলেছেন, দ্বিতীয়টাতে তার যে বন্দি দশা সেটার কথা বলেছেন, এই যে ক্লার্ক ছিলেন তিনি সেই বন্দি দশা সেটার কথা বলেছেন এবং এখানে গিয়ে কথাটি তিনি আয়রনিক অর্থে প্রয়োগ করেছেন। তো মোটামুটি এপিগ্রাফ কি এবং এই দুটো এপিগ্রাফের মাধ্যমে চার্লস ল্যাম্ব কি বোঝাতে চেয়েছেন, এই দুটো এপিগ্রাফ মূল টেক্সটের বিষয়বস্তুকে কিভাবে রিডার্সদেরকে বুঝিয়েছে, আশা করি এই সমস্ত কিছু সবার ক্লিয়ার হয়েছে। তো সরাসরি টেক্সটে চলে যাব। দেখো, ইফ পার অ্যাডভেঞ্চার রিডার, পার অ্যাডভেঞ্চার বলতে বাই চান্স, মানে যদি তোমাদের অভিজ্ঞতা থেকে থাকে, রিডার্সদের উদ্দেশ্যে বলছে চার্লস ল্যাম্ব, মানে আমরা যারা পড়ছি এই টেক্সটটা তাদের উদ্দেশ্যে বলছে যে রিডার্স তোমাদের যদি অভিজ্ঞতা থেকে থাকে, পার অ্যাডভেঞ্চার মানে অভিজ্ঞতা, ইট হ্যাজ বিন দাই লট টু ওয়েস্ট দ্য গোল্ডেন ইয়ার্স অফ দাই লাইফ। এটা তোমাদের কাছে অনেক, কোনটা না জীবনের ওই গোল্ডেন ইয়ার্স, ওই সোনালী বছরগুলো ওয়েস্ট করে দেওয়া। দাই, দেখো এটা আর্কেইক ওয়ার্ড মানে ইয়র, তাই তো? তাহলে আমরা পেয়েছিলাম ল্যাম্বের লেখার স্টাইলে আর্কেইক ওয়ার্ডের ইউজ থাকে, সেটা পেলাম আমরা। তো ল্যাম্ব রিডার্সদের উদ্দেশ্যে বলছে যে রিডার্স তোমাদের যদি এই অভিজ্ঞতাটা থেকে থাকে যে জীবনের বেশিরভাগ সময়টা, জীবনের ওই সোনালী সময়গুলো, সোনালী বছরগুলো তোমরা ওয়েস্ট করে ফেলেছো, ডাই শাইনিং ইউথ তোমাদের সেই উজ্জ্বল যৌবন, ইন দ্য আকসাম কনফাইনমেন্ট অফ অ্যান অফিস। আকসাম মানে হচ্ছে বিরক্তিকর, কনফাইনমেন্ট মানে বন্দি দশা, অফ অ্যান অফিস। তাহলে অফিসের বন্দি দশায় তোমরা তোমাদের জীবনের অধিকাংশ সময়, বেশিরভাগ সময়টা, সেই গোল্ডেন ইয়ার্সগুলো, সেই শাইনিং ইউথটা তোমরা ওয়েস্ট করে ফেলেছো। দেখো, কাটিয়ে দিয়েছো বলছে না, ওয়েস্ট করে ফেলেছো। To have thy present days prolonged through middle age down to decrepitude and silver hairs. কি বলেছে? To have thy present days prolonged through middle age down to decrepitude and silver hairs. যে তোমাদের জীবনের ওই সময়টা যেটা কিনা ওই জেলবন্দি দিনগুলো, prolonged মানে যেটা কিনা দীর্ঘায়িত, অনেক লম্বা সময় ধরে চলছে। কোন সময় ধরে? থ্রু মিডল এজ, একদম মধ্য বয়স থেকে ডাউন টু ডিক্রিপিচিউড। ডিক্রিপিচিউড মানে হচ্ছে জরা জীর্ণতা, মানে খুব খারাপ অবস্থা। অ্যান্ড সিলভার হেয়ার্স, এবং শেষমেশ গিয়ে কোথায় পড়ছে? সিলভার হেয়ার্স মানে রূপলি চুল। রূপলি চুল মানে কি? এখানে বার্ধক্যকে বোঝানো হচ্ছে যে ওই যে বন্দি দিনগুলি, মানে ওই যে অফিসে, মানে ওই যে বিরক্তিকর বন্দি দশা, অফিসের ওই বন্দি দশাতে ওই দীর্ঘ সময়টা মিডিল এজ থেকে শুরু করে একদম জরাজীর্ণ বৃদ্ধ অবস্থা পর্যন্ত যদি তোমরা কাটিয়ে দিয়েছো বা নষ্ট করে দিয়েছো, কাটিয়ে দিয়েছো তো বলা হয়নি, ওয়েস্ট বলেছে ল্যাম্ব এখানে, তো যদি নষ্ট করে দিয়েছো উইদাউট হোপ অফ রিলিজ অর রেসপাইট,
হোপ কোনো রকম আশা না করেই, অফ রিলিজ, রিলিজ মানে মুক্তির, অর রেসপাইট, রেসপাইট মানে অবকাশ, মানে কোনো রকম ফ্রি টাইম, রেসপাইট মানে অবকাশ বা মুক্তির আশা না করেই ওই বন্দি দশায় ওই বিরক্তিকর একঘেয়েমি কাজের দীর্ঘায়িত জীবন তোমরা কাটিয়ে দিয়েছো, তোমাদের গোল্ডেন ইয়ার্সগুলো, শাইনিং ইউথগুলো নষ্ট করে। টু হ্যাভ লিভড to forget that there are such things as holidays, এটা ভুলে বেঁচেছো যে সেখানে হলিডেজ নামক কোনো জিনিস থাকে, মানে এটা সম্পূর্ণ ভুলেই গিয়েছো সেই সময় কাজগুলো করতে যে ছুটির দিন বলেও কোনো জিনিস থাকে। অর টু রিমেম্বার দেম বাট অ্যাজ দ্য প্রিরোগেটিভস অফ চাইল্ডহুড, বা যদি মনেও থেকে থাকে তোমাদের যে সেগুলো তোমাদের চাইল্ডহুডের বা শৈশবকালের অধিকার, প্রিরোগেটিভস মানে অধিকার, তাহলে অ্যাজ টু রিমেম্বার দেম সেগুলোকে মনে করে যে সেগুলো তোমাদের শৈশবকালীন অধিকার, দেন তাহলেই, অ্যান্ড দেন অনলি একমাত্র তখনই, will you be able to appreciate my deliverance, তাহলে তখনই, একমাত্র তখনই তোমরা সমর্থ হবে টু অ্যাপ্রিসিয়েট প্রশংসা করতে মাই ডেলিভারেন্স, আমার এই যে মতামত প্রদান। এখানে ডেলিভারেন্স শব্দটি কোনো খারাপ বা বেদনাদায়ক অভিজ্ঞতা থেকে যে মুক্তি লাভ সেটাকে বুঝিয়েছে। মানে লেখক বা চার্লস ল্যাম্ব তার ওই যে খারাপ অভিজ্ঞতা, দীর্ঘ 3 ডেকেডস ধরে ইস্ট ইন্ডিয়া কোম্পানির ওই অফিসের ওই গোলামি খাটার যে অভিজ্ঞতা, যেটাতে তিনি মোটেও আনন্দ পাননি, বাধ্য হয়েছিলেন করতে, সেই যে বন্দি দশার অভিজ্ঞতা থেকে মুক্তি পেয়েছেন, সেইটাকে তিনি ডেলিভারেন্স বলছেন। সেটার ওপরে ব্যক্ত করা সমস্ত কথাকে তিনি মতামত প্রদান বলছেন। তাহলে দেখো তিনি প্রথম থেকে কি বললেন, যে যদি তোমাদের, মানে রিডার্সদের উদ্দেশ্যে তিনি বললেন, যদি তোমাদের ওই ধরনের অভিজ্ঞতা থাকে যে জীবনের ভালো সময়, সোনালী বছরগুলো, উজ্জ্বল যৌবন যদি তোমরা নষ্ট করে ফেলেছো অফিসের ওই বন্দি দশায় একঘেয়েমি জরাজীর্ণ বিরক্তিকর কাজের মাধ্যমে, সেই প্রিজেন্ট ডেজগুলো যেগুলো কিনা এত দীর্ঘ, যেটা মিডল এজ থেকে একদম বৃদ্ধ বয়স পর্যন্ত টেনে নিয়ে যাওয়া হচ্ছে, সেই সময়ে, যেই সময়ে তুমি কোনো রূপ মুক্তি বা অবকাশের আশাও রাখতে পারো না, সেই সময়ে, যেই সময় তুমি বেঁচেছো এটা ভুলে গিয়ে যে হলিডেজ বা ছুটির দিন বলেও কোনো জিনিস থাকে, মানে সেটা তুমি ভুলেই গিয়েছো, জানোই না ছুটির দিন বলে কোনো জিনিস থাকে, এমনভাবে তুমি বেঁচেছো, বা এটা মনে করে সেটা ভুলে গিয়েছো যে সেটা শুধুমাত্র শৈশবেরই অধিকার, চাইল্ডহুডেরই একমাত্র সেগুলো অধিকার, এটা মনে করে তুমি সেটাকে ভুলে গিয়েছো, তখনই এবং একমাত্র তখনই তুমি আমার এই খারাপ অবস্থা বা বেদনাদায়ক অভিজ্ঞতা থেকে মুক্তি লাভের এই যে কথাগুলি তুমি প্রশংসা করতে পারবে। তাহলে দেখো দীর্ঘ কতগুলো তিনি যুক্তি দেওয়ার পরে শেষ তিনার বক্তব্যটা তিনি লাস্ট লাইনে তুলে ধরেছেন, যে তিনি মেইনলি বলতে চাইছেন যদি তোমরা এই ধরনের অভিজ্ঞতার সম্মুখীন হয়ে থাকো তবেই আমি যে কি বলছি, আমার যে এই মুক্তি লাভ, এটা সম্পর্কে তোমরা প্রশংসা করতে পারবে। বোঝা গেছে? তাহলে এখানে আমরা দেখতে পেলাম ল্যাম্বের যে রাইটিং স্টাইল, আর্কেইক ওয়ার্ড ইউজ করা, এবং এই যে প্রলংড সেন্টেন্স, এটাও আমরা দেখতে পেলাম। একটা সেন্টেন্স কত দীর্ঘভাবে তিনি চালিত করেছেন সেটাও আমরা দেখতে পেলাম। ইট ইজ নাও 630 years since I took my seat। তাহলে দেখো আগের প্যারাগ্রাফে আমরা দেখলাম যে ল্যাম্ব রিটায়ারমেন্টের পরে তার যে অভিজ্ঞতা সেটা বলতে শুরু করেছিলেন, এবং পরের প্যারাগ্রাফে এখানে আমরা দেখতে পাবো যে তিনি ওই কর্মরত অবস্থায় কি ফিল করেছিলেন সেটা তিনি ব্যক্ত করছেন। তিনি বলেছেন ইট ইজ নাও 630 years। দেখো 6 and 30 ঘুরিয়ে বলছে, 6 বছর এবং 30 বছর, মানে 36, 36 বছর। সিন্স আই টুক মাই সিট, সেই জবে থেকে আমি আমার সিট গ্রহণ করেছিলাম, বসার স্থানটি গ্রহণ করেছিলাম কোথায়? অ্যাট দ্য ডেস্ক ইন মিনসিং লেন, মিনসিং লেনের সেই ডেস্কে। প্রকৃতপক্ষে চার্লস ল্যাম্ব যে জায়গাটাতে কাজ করতেন, ইস্ট ইন্ডিয়া কোম্পানি, সেটা কিন্তু মিনসিং লেনে ছিল না। এই মিনসিং লেনটা ল্যাম্বের নিজের আবিষ্কার। ল্যাম্ব কাজ করতেন ইস্ট ইন্ডিয়া কোম্পানির যে মেন অফিস বা মেন ব্রাঞ্চ সেখানে, যেটা কিনা লেডেন হল স্ট্রিটে অবস্থিত। এই মিনসিং লেন কথাটি তিনি ওই জায়গাটির যে খারাপ দিক, ওই জায়গাটি তার মনে যে জরাজীর্ণ অবস্থা সৃষ্টি করেছে, তিনি এতটাই বিরক্ত, এতটাই ঘেন্না করেন ওই জায়গাটিকে যে নামও নিতে চান না জায়গাটির, তাই তিনি মিনসিং কথাটি ইউজ করেছেন। মিনসিং এর অনেক রকম মানে হতে পারে। মিনসিং মানে হচ্ছে কিমা, বা অনেক সময় ঢং করে কায়দা করে কথা বলা, হাঁটা, এই ধরনগুলোর অর্থ হচ্ছে মিনসিং। এখানে তিনি মিনসিং লেন বলেছেন, মানে ওই যে লেনটা, ওই লেনটাতে যেখানে তিনার অফিস,
ওই লেনটা এতটাই আর্টিফিশিয়াল ওনার কাছে, এতটাই উনি বিরক্ত ওই লেনটাতে যেতে, মানে ওই লেনটা এতটাই ওনার কাছে আর্টিফিশিয়াল যে উনি ওখানে মন থেকে যেতে চাইতেন না। ওই জায়গাটা উনাকে শেষ করে দিয়েছে। এইটা বোঝানোর জন্যে সেই বিরক্তি থেকে তিনি জায়গাটির নাম না নিয়ে মিনসিং কথাটি বলেছেন। মিনসিং মানে কিমা করে দেওয়া, যদি সেই অর্থে ধরি আমরা, জায়গাটি ওনাকে শেষ করে দিয়েছে, জীবনের সমস্ত সময়গুলো নিয়ে নিয়েছে এবং তিনি কাজটিকে উপভোগও করেননি, ওখানে বাধ্য হয়েছিলেন জীবন চালনা করার জন্য ওখানে কাজ করতে, রোজগার করতে। এছাড়াও যদি আমরা ধরি ঢং বা মিনমিন করে কথা বলা, হাঁটা বলা, তাহলে একটা আর্টিফিশিয়ালিটি রয়েছে, আর্টিফিশিয়াল, ন্যাচারাল নয়। তাই সেই জায়গাটির সাথে তিনি কখনোই একত্রিত হতে পারেননি মন থেকে, তাই সেটাও বোঝাতে চেয়েছেন। তাই দেখতে গেলে সেটাও হয়তো তিনি মিন করতে চেয়েছেন, তাই তিনি কথাটি ইউজ করেছেন মিনসিং লেন। কারণ প্রকৃতপক্ষে মিনসিং লেনে ইস্ট ইন্ডিয়া কোম্পানি অবস্থিত ছিল না, ইস্ট ইন্ডিয়া কোম্পানি অবস্থিত ছিল ল্যাডেন হল স্ট্রিটে। মেলানকোলি ওয়াজ দ্য ট্রানজিশন অ্যাট 14 from the abundant playtime। তাহলে বলছে মেলানকোলি ওয়াজ দ্য ট্রানজিশন, মেলানকোলি মানে বিষণ্ণময়, ট্রানজিশন পরিবর্তন, at 14 14 বছর বয়সের সেই পরিবর্তনটা ছিল বিষণ্ণ, ফ্রম দ্য অ্যাবান্ডান্ট প্লে টাইম মানে প্রচুর খেলাধুলোর সময়ের থেকে, and the frequently intervening vacation, intervening মানে মধ্যস্থ, ভ্যাকেশন মানে ছুটি। তাহলে ঘন ঘন যে ছুটি পড়তো, মানে একটি ছুটি তারপরে একটা গ্যাপ, আবার ছুটি পড়তো, ভ্যাকেশন। এই যে ঘন ঘন স্কুল লাইফে আমাদের যে ভ্যাকেশন পড়তো অফ স্কুল ডেজ, স্কুল জীবনগুলির বা স্কুল দিনগুলির, এগুলি থেকে কোথায়, টু দ্য 8, 9 and sometimes 10 hours a day attendance at the কাউন্টিং হাউস, এগুলো থেকে সরাসরি 8 ঘন্টা, 9 ঘন্টা এবং কখনো কখনো তো 10 ঘন্টার যে অ্যাটেন্ডেন্স, কোথায় না সেই কাউন্টিং অফিসে, মানে সেই অফিসে যেখানে তিনি কাজ করতেন ক্লার্কের, সেই অফিসে। তাহলে এই যে ট্রানজিশন বা পরিবর্তনটা ছিল খুবই বিষণ্ণময়। আগেই ল্যাম্প সম্পর্কে বলার সময় আমি বলেছিলাম যে ল্যাম্প 14 বছর বয়সে স্কুল ত্যাগ করেছিলেন এবং সাউথ সি হাউসে কাজ করার আগেও তিনি কিন্তু জোসেফ পেইস নামক একজন লন্ডন মার্চেন্টের কাছে কিছুদিনের জন্য তিনি কাজে যোগদান করেছিলেন। তারপরে তিনি আবারও সাউথ সি হাউসে জয়েন করেন, সেখানেও তিনি বেশি দিন ছিলেন না এবং শেষমেশ তিনি জয়েন করেন এই ইস্ট ইন্ডিয়া কোম্পানিতে। বোঝা গেল? তাহলে বলতে গেলে স্কুল জীবন তিনি 14 বছর বয়সে ছেড়ে দিয়েই তিনি কর্মে যোগদান করেছেন, তাই তিনি এখানে এই কথাটি বলেছেন 14 এজে কিন্তু তিনি ইস্ট ইন্ডিয়া কোম্পানি জয়েন করেননি, কিন্তু 14 এজ থেকে তিনি কাজ শুরু করেছিলেন, সেটাই বুঝিয়েছেন তিনি। তাহলে এখানে আমরা দেখতে পেলাম তার লেখাগুলি ডিপলি পার্সোনাল, এটাই রিফ্লেক্ট করছে। কারণ 14 বছর বয়স থেকে সেই যে কাজ শুরু করার সেই যে বিষণ্ণতা, এটাই তার লেখার মাধ্যমে এখানে ফুটে উঠেছে। তাই বলেছে সেই 14 বছর বয়সে, যেই বয়সে কিনা প্রচুর খেলাধুলোর সময় থাকে, বা যেই বয়সটা কিনা স্কুল জীবনের এবং স্কুল জীবনের ওই ঘন ঘন যে ভ্যাকেশন, সেই সময় থেকে হুট করেই 8, 9 এবং 10 ঘন্টার ডিউটি সেই যে কাউন্টিং অফিসে, সেই পরিবর্তনটা ছিল খুবই বিষণ্ণময়। তাই তিনি বলেছেন সেই সময়টা খুবই মেলানকোলি। অবশ্যই, কারণ 14 বছর মানে তো এখনো সেভাবে সে কাজ করার উপযুক্ত হয়নি, বলতে গেলে সে এখনো তো স্কুল জীবনের অধিকারী। তাহলে স্কুল জীবনের সেই দিনগুলো উপভোগ না করে তাকে এই যে একটা ব্যক্তি হয়ে উঠতে হয়েছিল কাজে যোগদানের মাধ্যমে, এই যে ট্রানজিশনটা খুবই বিষণ্ণময়। যেই বয়সে খেলাধুলো করার সময়, সেই বয়সে তিনি এত দায়িত্ব নিয়ে কাজ শুরু করেছিলেন। বাট টাইম partially reconciles us to anything, কিন্তু সময় আংশিকভাবে reconciles মানে সঙ্গতি আনে টু এনিথিং, যে কোনো কিছুর সাথে। তাহলে এখানে বলা হয়েছে যে সময় কিন্তু ধীরে ধীরে যে কোনো কিছুর সাথে আমাদেরকে মানিয়ে নিতে অভ্যস্ত করে তোলে, সেটাই এখানে বলা হয়েছে। যে তিনি তো অভ্যস্ত ছিলেন না, স্কুল জীবনের একটা ছেলে, সে হঠাৎ করে কাজে যোগদান করলো, এটা তার কাছে খুবই মেলানকোলি। যেখানে তার স্কুল ডেজের ভ্যাকেশন স্পেন্ড করা উচিত ছিল, যেখানে তিনি প্রচুর খেলাধুলোর সময় পাওয়ার উপযোগী ছিলেন, সেখানে তাকে কাজে যেতে হচ্ছে 8, 9, 10 ঘন্টার। অতএব এই যে ট্রানজিশনটা, যেটা খুবই বিষণ্ণ, মেলানকোলি, এই যে ট্রানজিশনটাতে তিনি খুশি ছিলেন না, কিন্তু সময়ের সাথে সাথে তিনি ধীরে ধীরে সবকিছুর সাথেই অভ্যস্ত হয়ে গিয়েছিলেন। এটাই তিনি বোঝাতে চেয়েছেন যে টাইম পার্সিয়ালি রিকনসাইলস আস টু এনিথিং, সময় ধীরে ধীরে আমাদেরকে যে কোনো কিছুর সাথেই সঙ্গতি আনিয়ে দেয়। আই গ্র্যাজুয়ালি বিকেম কন্টেন্ট, কন্টেন্ট মানে স্যাটিসফ্যাকশন। তাহলে আমিও ধীরে ধীরে স্যাটিসফ্যাকশন নিয়ে এলাম, মানে আমাকে তো সেই কাজ করতেই হবে, তাই
ধীরে ধীরে আমি সেই কাজটার সাথে অভ্যস্ত হয়ে পড়লাম, সেই কাজে সন্তোষ প্রকাশ করলাম, কারণ এটা থেকে তো আর আমি বেরোতে পারবো না। অতএব ধীরে ধীরে আমিও সেই কাজের সাথে অভ্যস্ত হয়ে গেলাম। ডগডলি কন্টেন্টেড, দেখো ডগডলি বলা হয়েছে, ডগডলি মানে হচ্ছে দৃঢ়ভাবে, একদম দৃঢ়ভাবে কন্টেন্টেড, মানে এটাকে যদি বিতর্কের খাতিরে ধরা যায়, আমি দৃঢ়ভাবে ওইখানে নিজেকে মানিয়ে নিয়েছিলাম। কিভাবে? অ্যাজ ওয়াইল্ড অ্যানিমালস ইন কেজ, যেভাবে বন্য প্রাণীরা খাঁচাতে হয়। তাহলে বন্য প্রাণীকে যখন আমরা খাঁচাতে পুরি, তারা কি সেটাতে খুশি হয়? মোটেও হয় না। তারা কিন্তু বনেই স্বাভাবিক, জঙ্গলেই স্বাভাবিক, খাঁচাতে তাদের খুবই কষ্ট হয়, কিন্তু তারা জানে সেই খাঁচা ছেড়ে তারা বেরোতে পারবে না। তাই ধীরে ধীরে প্রথমটা কষ্ট হলেও তারা মানিয়ে নেয় সেই কেজের মধ্যে। তো আমিও যেন ঠিক সেরকম ছিলাম। আমি মন থেকে মেনে নিতে না পারলেও ধীরে ধীরে আমি ডগডলি কন্টেন্টেড, দৃঢ়ভাবে নিজেকে মানিয়ে নিয়েছিলাম ওইখানে, সেটাই বলা হয়েছে। এখানে তিনি একটা কম্প্যারিজন টেনেছেন ওয়াইল্ড অ্যানিমেলসদের সাথে নিজের। তিনিও যেন নিজেকে সেই ওয়াইল্ড অ্যানিমাল মনে করেছিলেন এবং তার অফিসটাকে সেই কেজ মনে করেছিলেন। এখানে ওয়াইল্ড অ্যানিমালের সাথে তিনি সুন্দরভাবে একটা সিমিলি ইউজ করেছেন। বোঝা গেছে যে তিনিও বলছেন ধীরে ধীরে আমিও অভ্যস্ত হয়ে পড়েছিলাম, ঠিক যেমন ওয়াইল্ড অ্যানিমালসরা কেজে। আশা করি এতদূর পর্যন্ত সবাইকে বোঝাতে পেরেছি, কারো কোথাও অসুবিধে নেই। পুরো টেক্সটটা একটা ক্লাসে কভার করতে গেলে অনেকটা বড় হয়ে যাবে ক্লাসটা, তাই সমগ্র টেক্সটটা অন্যান্য সমস্ত টেক্সটের মতো আমি ছোট ছোট পাঠ করে তোমাদেরকে পড়াবো। আজ তাহলে এতদূর পর্যন্তই। ভিডিওটা কার কেমন লাগলো জানাবে, ভালো লাগলে একটা লাইক আর শেয়ার করে দেবে, আর যারা যারা আমার চ্যানেলে নতুন কাইন্ডলি চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবে। এই ক্লাসটা এখানেই শেষ করছি, দেখা হচ্ছে পার্ট 2 নিয়ে পরবর্তী ক্লাসে।